আসসালামু আলাইকুম। আমার সোনার টুকরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সবাইকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন। সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সোনামণিরা, আজ আমি তোমাদের এমসিকিউ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। কিছু অধ্যায়ের এমসিকিউ দেখানোর জন্য তোমাদের সামনে এসেছি। চলো সোনামণিরা, দেখি বোর্ড থেকে। ষষ্ঠ শ্রেণীর সোনামণিরা, তোমাদের এমসিকিউ এ 30 নম্বর থাকবে। তবে স্কুলের এমসিকিউ এখন যেটা হচ্ছে, এখানে 50 নম্বরের এমসিকিউ থাকবে। তো সেখান থেকে আমি পাটিগণিত, বীজগণিত, পরিসংখ্যান এবং জ্যামিতির উপরে কিছু প্রশ্ন বলছি। প্রথমত, সার্থক অঙ্ক কয়টি? সার্থক অঙ্ক হচ্ছে পাটিগণিতে 9টি। সেগুলো হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টি হচ্ছে সার্থক অঙ্ক, আর 0 হচ্ছে আলাদা। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাকে প্রকাশ করা যায়। এরপরে আছে 1 মিলিয়ন সমান 10 লক্ষ। যদি বলে 6 মিলিয়ন সমান কত লক্ষ, আমরা লিখব 60 লক্ষ। 1 বিলিয়ন সমান 100 কোটি। এরকম করে এটা জানলে আমি যে কোনো সংখ্যায় বের করতে পারবো। যেমন 4 বিলিয়ন সমান কত হবে? 400 কোটি। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। 10টি প্রতীক মানে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অঙ্ক মানে হচ্ছে যেমন 2 একটি অঙ্ক, 3 একটি অঙ্ক। কোন একটি সংখ্যা, যেমন মনে করো 586 বা 678, এখানে 6 একটি অঙ্ক, 7 একটি অঙ্ক, 8 একটি অঙ্ক। এই যে অঙ্ক দ্বারা একটি সংখ্যা লিখছি, সেটাকেই বলা হয় অঙ্কপাতন। এরপরে 6 নম্বরে আছে 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এরপরে আছে 7 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহ মৌলিক। যেমন উদাহরণ দিয়েছি, তোমাদের বইয়ে আছে 52 97। এই সংখ্যা দুটো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এই দুটো সংখ্যা শুধুমাত্র 1 দ্বারাই বিভাজ্য। এই জন্য এই সংখ্যা দুটো পরস্পর সহমৌলিক, কারণ এদের সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1। এই কারণে এই দুটি সংখ্যা পরস্পর সহমৌলিক। এরপরে আমরা একটু টেকনিক শিখব। 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কি দেখে বুঝব? যে সকল সংখ্যার এককের স্থানে অর্থাৎ সর্বডানের অঙ্কটি 0 অথবা 2 অথবা 4 অথবা 6 অথবা 8 হবে, সেই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 4 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝব? যদি কোনো সংখ্যা, যেমন 3512, যদি কোনো সংখ্যার একক এবং দশকের ঘরের যে দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক মিলে যে সংখ্যাটা হচ্ছে, অর্থাৎ এখানে এককের ঘরে আছে 2, দশকের ঘরে আছে 1, 2, 10, এটা হচ্ছে 12। এই 12 সংখ্যাটি যদি 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে বুঝে নিব এই পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এরপরে আসি 3 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো? কোনো একটি সংখ্যা যদি, যেমন 3, 5, 1, 2, এই যে একটি সংখ্যা, এই সংখ্যার অঙ্কগুলো যোগ করলে যদি আমরা সেটাকে 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে বুঝবো এটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেমন এখানে এটা হচ্ছে কিনা দেখি একটু। 3 + 5 8 + 1 9 + 2 11, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। অন্য কোনো সংখ্যা চিন্তা করব, দেখব যে সেটা যোগ করলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। এরপরে 6 দ্বারা বিভাজ্য বুঝবো, যদি আমি দেখি সেই সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে বুঝবো সেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। আবার 9 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো? যদি দেখি একটি সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে সেই যোগফল যদি কোনো সংখ্যা হয়, যেমন যোগ করলাম, যোগফলটা হলো 18, 18 যদি 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এটা তোমাদের পাটিগণিতের প্রথম অনুশীলনীগুলোতেই আছে। এরপরে আরেকটা সূত্র হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, দুইটি সংখ্যার গুণফল
দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুইটির গসাগু ভাগ সংখ্যা দুইটির লসাগু। এরকম প্রশ্ন থাকতে পারে যদি বলে যে গুণফল 3380, দুটি সংখ্যার গুণফল যদি বলা থাকে 3380, তার মধ্যে তাদের গসাগু হচ্ছে দেওয়া থাকলো 13, তাহলে লসাগু নির্ণয় করতে বলবে। তখন আমরা গুণফলকে গসাগু দিয়ে ভাগ করব। যেমন 3380কে আমি 13 দিয়ে ভাগ করব, তারপরে যে ভাগফলটা আসবে সেটাই হচ্ছে সংখ্যা দুইটির লসাগু। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসছি অনুপাত সংক্রান্ত বিষয়ে। অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। দুইটি রাশি যদি থাকে, মানে একটি হচ্ছে 4, একটি 7, এই 4 যেটা উপরে আছে সেটাকে আমরা বলছি পূর্ব রাশি, আর যেটা নিচে আছে ওটাকে আমরা বলছি উত্তর রাশি। এরকম অনুপাত মানে এটা সরল অনুপাত। আর লঘু অনুপাত হচ্ছে যদি পূর্ব রাশি ছোট থাকে উত্তর রাশি বড় থাকে তাহলে সেটা লঘু অনুপাত। আর যদি গুরু অনুপাত মানে এটার উল্টা হবে। গুরু অনুপাত মানে উপরেই থাকবে বেশি, মানে পূর্ব রাশিতে বেশি থাকবে, সংখ্যাটা বড় হবে, আর উত্তর রাশিতে সংখ্যাটা ছোট হবে, তাহলে সেটা গুরু অনুপাত। ঠিক আছে। এরপরে আমরা পার্সেন্টেজ বা শতকরার হিসাব কিভাবে করব। যদি বলা থাকে যে 32%, শতকরা 32কে আমরা অনুপাতে যদি দেখাতে বলা হয় কিভাবে করব, 32% মানে আমরা বুঝি 100 ভাগের 32, তখন এটাকে আমরা ভাগ করব বা কাটাকাটি করেছি আমি 4 দিয়ে, 4 8 32 আর 4 25 100, তার মানে 25 ভাগের 8। অতএব আমরা লিখতে পারি, আগে পূর্ব রাশি লিখতে হয় সোনামণিরা, 8, এটাকে অনুপাতের চিহ্ন বলে, 8 অনুপাত 25। আবার যদি আমাকে বলা হয় দশমিকে প্রকাশ করো এই শতকরাকে, তখন আমি লিখব 100 ভাগের 32, 32% মানে 100 ভাগের 32 সমান আমরা লিখতে পারি, আমরা বলেছিলাম 1 এর জন্য একটা দশমিক দেব আর 2টা শূন্য, এর জন্য 2টা অঙ্ক লিখে দিব। এটা আমরা রাফেও করে দেখতে পারি। আমার এখানে সময় স্বল্পতার জন্য আমি দেখাতে পারলাম না। আশা করি তোমরা বাসায় খাতায় একটু করে এটা প্রুফ করে নিবে এটা ঠিক আছে কিনা। 12 নম্বর হচ্ছে 20 টাকা 80 টাকার শতকরা কত। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে আমি 20 টাকা 80 টাকার শতকরা কত, তার মানে 80 ভাগের 20 সমান কত সেটা বের করে নিচ্ছি। 20কে যদি আমি 80 দিয়ে ভাগ করি, কাটাকাটি করলে হচ্ছে 20 একে 20 আর 4 20 80 হচ্ছে 4 ভাগের 1। এই 4 ভাগের 1কে আমাকে পার্সেন্টেজ বা শতকরায় আনতে হলে হর যেটা বলে, এটাকে বলে হর, নিচে যেটা থাকে এটাকে 100তে রূপান্তরিত করতে হবে। এখন 4কে যদি আমি 100তে রূপান্তরিত করতে চাই তাহলে আমাকে 25 দিয়ে গুণ করতে হবে। যদি আমি নিচে 25 দিয়ে গুণ করি, আমাকে অবশ্যই লবে বা উপরেও 25 দিয়েই গুণ করতে হবে, একই সংখ্যা দিয়ে, নয়তো ভগ্নাংশের মান হেরফের হয়ে যাবে। মান ঠিক রাখার জন্য উপরে এবং নিচে অর্থাৎ লবে এবং হরে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। 4 25 100, এই জন্য বন্ধুরা আমরা 25 দিয়ে গুণ করেছি। তাহলে 25 একে 25 আর 4 25 100, এটাকে আমরা লিখতে পারি 25 গুণ 100 ভাগের 1, মানে হচ্ছে শতকরার চিহ্ন সমান 25%। ঠিক আছে, এটা 25% অর্থাৎ 20 টাকা 80 টাকার শতকরা 25 বা 25%। এরপরে আমরা জেনে নিব বীজগণিতের কিছু জিনিস। শূন্য সংখ্যাটি সবসময়ই ঋণাত্মক সংখ্যার চাইতে বড় হয়, জন্য আমি লিখেছি 0 is greater than -1। আবার লিখতে পারি 0 is greater than -4। আবার শূন্য সংখ্যাটি সবসময় ধনাত্মক বা পজিটিভ সংখ্যার চাইতে ছোট হয়, জন্য লিখেছি 0 is less than বা smaller than 3, মানে 0 3-এর চাইতে ছোট। এগুলো কিন্তু এমসিকিউ হিসেবে কখনো আসতে পারে। এরপরে আছে এই ধরনের অঙ্ক আসতে পারে যোগফল নির্ণয় করা। সেটা হচ্ছে এখানে আছে 37 প্লাস ব্র্যাকেটে লিখেছি -2 প্লাস ব্র্যাকেটে লিখেছি -65 প্লাস ব্র্যাকেটে লিখেছি -8। এগুলো আমরা একটু নিজেরা খাতায় প্র্যাকটিস করব। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ হবে 37 মানে 37 -2 হবে, এখানেও প্লাসে মাইনাসে মাইনাস হবে, -65 হবে, এখানেও -8 হবে। তাহলে আমরা 3টা মাইনাস পাচ্ছি, 37 -2 -65 -8। তার মানে আমাকে -2 -65 এবং -8 যোগ করতে হবে। যোগ করে তার আগে কিন্তু মাইনাস চিহ্ন বসবে, রেজাল্ট হবে মাইনাসে। এটা একটু খাতায় করতে হবে। এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে পরীক্ষার জন্য, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আসতে পারে। বীজগণিতীয় রাশির যে অংশ
যোগ অথবা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই বীজগণিতীয় রাশির পদ বলা হয়। উদাহরণ হচ্ছে যেমন 5x প্লাস 3y ডিভাইডেড বাই সি প্লাস 4b ইন্টু 3y। এখানে সোনামণিতে দেখো যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন দিয়ে আলাদা করতে বলেছে, তাহলেই সেগুলো এক একটি পদ। এখানে 5x এরপরে একটা যোগ আছে, তার মানে এটা একটা পদ। এরপরে হচ্ছে 3y ডিভাইডেড বাই সি, মানে এটা হচ্ছে আরেকটা পদ, কারণ এখানে কোনো যোগ বিয়োগ নেই, আবার এখানে যোগ আছে, তার মানে যোগের পরে এটা তিনটা, এটা একটা, এটা দুইটা, এটা তিনটা পদ। এই রাশিটিতে তিনটি পদ আছে। অনেকেই ভুল করতে পারো, অনেকেই ভাবতে পারো যে এটা একটা পদ, এটা একটা পদ, আবার এটা একটা পদ, এরকম করে ভাবতে পারো। না, সেটা না। যোগ অথবা বিয়োগ দ্বারা ভাগ করা থাকলেই সেগুলো আলাদা পদ হবে। এরপরে আমরা যাব 16 নাম্বার, চলক। আমরা যেগুলোকে বলি, যেগুলোর রাশি মানে যেগুলোর মান পরিবর্তিত হয় সেগুলোকে বলা হয় চলক। এক্স ওয়াই জেড এর সাথে যদি কোনো সংখ্যা গুণক হিসেবে থাকে, এক্স ওয়াই জেড হচ্ছে চলক, গুণক হিসেবে থাকে মানে গুণ হিসেবে থাকে, তাহলে তাকে সহগ বলে। যেমন আর কোনো সংখ্যা যদি না থাকে তাহলে তার সহগ হবে 1। যেমন 3 × 5a, এখানে a এর সহগ হচ্ছে 3 × 5 = 15। আবার 9b, এখানে b এর সহগ হচ্ছে 9। c শুধু আছে, এখানে কোনো সংখ্যা নেই, তার মানে c এর সহগ হচ্ছে 1। ঠিক আছে। এরপরে আসছে ঘাত বা সূচক, মানে এটাকে আমরা ইংলিশে পাওয়ারও বলি। যেমন x⁴m আর x⁴n, যদি ভিত্তি x একই থাকে, এটাও x এটাও x, কিন্তু এখানে m এখানে n, তখন আমরা এই দুটো x কে একটা x লিখতে পারি, এবং গুণ থাকলে সেটাকে আমরা যোগ লিখি, আর যদি ভাগ থাকতো তাহলে সেটাকে আমরা বিয়োগ লিখতাম। আবার যদি x এর উপরে কোনো পাওয়ার না থাকে বা ঘাত না থাকে অথবা সূচক না থাকে, তাহলে আমরা ধরে নেই সেখানে কোনো সূচক নেই, মানে সেখানে x⁴1 এক আছে। ঠিক আছে। আরও কিছু প্রশ্ন বলছি সোনামণিরা, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলছি। সেটা হচ্ছে জ্যামিতির, তোমরা পৃষ্ঠা 106 খুব ভালো করে পড়বে, এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। সেটা হচ্ছে এলিমেন্টস পুস্তকে গ্রিক পণ্ডিত ইউক্লিড খ্রিস্টপূর্ব 300 অব্দে 13টি খণ্ডে জ্যামিতিক পরিমাপের ধারণা দেন। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে পরিসংখ্যানের কিছু বিষয় তোমরা পড়ে নিবে, প্রচুরক, মধ্যক, গড়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে সোনামণিরা, এমসিকিউ তোমাদের প্রিপারেশন নিশ্চয়ই ভালো, আরও ভালো করো। এই ক্লাসটি আশা করি তোমাদের জন্য সহায়ক হবে। তোমাদের শুভ কামনা করে, সুস্থতা কামনা করে, দোয়া করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।